আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যায়টির তৃতীয় ও চতুর্থ সেশনের কাজগুলোতে কি বলা হয়েছে এবং কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। তোমাদেরকে এখানে তৃতীয় ও চতুর্থ সেশনে বলা হয়েছে তোমাদের খেলার প্রস্তুতি কেমন চলছে। দৌড়ের পাশাপাশি অন্য যেসব ইভেন্ট তোমাদের খেলায় থাকবে সেগুলোর প্রস্তুতিও নিশ্চয়ই নিচ্ছ। আজকে চলো ভার নিক্ষেপের প্রস্তুতি নেওয়া যাক। তোমাদের বিভিন্ন দল থেকে কে কে ভার নিক্ষেপের খেলায় অংশগ্রহণ করতে চাও এ বিষয়ে নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে চলো প্রস্তুতিতে যাওয়া যাক। প্র্যাকটিসের সেশন তো হলো, এখন এই খেলাটা নিয়ে একটু আলোচনা করি চলো। তোমরা যেই ভার বা বস্তু নিয়ে এই খেলার প্র্যাকটিস করেছ তার ভার কেমন ছিল, কোন দলের অংশগ্রহণকারী কতদূর পর্যন্ত ভার নিক্ষেপ করতে পেরেছে। এই ভর যদি বিভিন্ন হয়, অর্থাৎ এই ভর যদি কম বেশি হয় তাহলে কি এই দূরত্বে কম বেশি হবে, হলে কেন, এর উত্তর খোঁজার আগে বিভিন্ন ভরের কিছু বস্তু একইভাবে ছুঁড়ে দিয়ে দেখো। বিভিন্ন ভরের বস্তু একই রকম জোরে ছুঁড়ে মারলে সেগুলো কি একই দূরত্বে গিয়ে পড়ে, কেন নয়? তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। তোমাদেরকে এখানে একটি প্রশ্ন করা হয়েছে, বলা হয়েছে বিভিন্ন ভরের বস্তু একই রকম জোরে ছুঁড়ে মারলে সেগুলো কি একই দূরত্বে গিয়ে পড়ে, আর যদি না পড়ে কেন নয়? এই প্রশ্নের উত্তরটিকে তোমাদেরকে এখানে ফাঁকা জায়গায় লিখে রাখতে হবে। আমি তোমাদেরকে এই প্রশ্নের একটি নমুনা উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রশ্নের উত্তরটিকে আমরা এভাবে লিখতে পারি, বিভিন্ন ভরের বস্তু একই রকম জোরে ছুঁড়ে মারলে সেগুলো একই দূরত্বে গিয়ে পড়ে না, কারণ কোনো বস্তু ছুঁড়ে মারতে বস্তুটির ভর ও ব্যাগের প্রয়োজন হয়। এক্ষেত্রে ভর ও ব্যাগের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন দূরত্বে গিয়ে পড়ে। এরপর এখানে নিচে বলা হয়েছে বুঝতেই পারছো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ফলাফল কী দাঁড়াবে, তা তার ভর এবং দুটোর উপরে নির্ভর করে। আর এ দুটিকে একত্রে বোঝাতে ভরবেগ নামক একটা রাশি ব্যবহার করা হয়। ভরবেগ হিসাব করার জন্য কোনো বস্তুর ভর এবং বেগের মানকে গুণ করে এই গুণফলকে ব্যবহার করা হয়। তাহলে তোমরা এখানে এই কথাটিকে ভালোভাবে মনে রেখো, ভরবেগ হিসাব করার জন্য কোনো বস্তুর ভর এবং বেগের মানকে গুণ করে এর গুণফলকে ব্যবহার করা হয়। এরপরে বলা হয়েছে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভর এবং বেগের মানের গুণফল হিসাব করেই যদি কাজ চলে যায় তাহলে ভরবেগ নামক আলাদা একটা রাশির কী প্রয়োজন? এই বিষয়টি ভালো করে বুঝে নেওয়ার জন্য তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে ভরবেগের ধারণাংশটুকু নিজেরা ভালো করে পড়ে নাও। তাহলে তোমাদেরকে এখানে বলা হয়েছে এই বিষয়টিকে যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও তাহলে তোমাদের যে অনুসন্ধানী পাঠ বইটি আছে ওই বইটি থেকে ভরবেগের ধারণাংশটুকু নিজেরা ভালো করে পড়ে নিতে বলা হয়েছে। তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বইটিতে 6 পৃষ্ঠায় ভরবেগের ধারণাটিকে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভালোভাবে ভরবেগের ধারণাটিকে পড়ে নিবে। এরপর পড়া হয়ে গেলে বন্ধুদের সাথে আলোচনা করে দেখো ভর এবং বেগের গুণফল দিয়েই যে সবসময় হিসাব করা সম্ভব হয় না তা কি বুঝতে পেরেছ? তোমার ব্যাখ্যা নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। তাহলে তোমাদের ব্যাখ্যাটা কি হতে পারে আমি তোমাদেরকে একটি নমুনার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রশ্নের উত্তরটিকে আমরা লিখতে পারি, বল প্রয়োগ করে বস্তুটির গতি পরিবর্তন বস্তুর ভর এবং বস্তুর বেগ দুটোর উপরেই নির্ভরশীল। সে কারণে ভর এবং বেগের সমন্বয়ে একটি নতুন রাশির প্রয়োজন হয়, তার নাম ভরবেগ। এটি আসলে ভর এবং বেগের গুণফল। আচ্ছা ঠিক আছে।